নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। ওকে, তো সামনে তোমাদের এসএসসি এমটিএস এক্সাম আছে এবং ক্লার্কশিপ এক্সাম আছে। তো এই দুটো এক্সামই কিন্তু তোমাদের ইংলিশ পোর্শনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সকলেই জানো যে ইংলিশটা ভালো করে না পারলে বা ইংলিশ না জানলে এসএসসি এমটিএস এবং ক্লার্কশিপ পাস করা মানে কি বলবো ইম্পসিবল বলা যেতে পারে। তার কারণ তোমরা সকলেই জানো যে আমাদের এসএসসি এমটিএস এর যে তোমার ইংলিশের যে তোমার কি বলবো ওয়েটেজ সেটা কিন্তু অনেকটা বেশি। ওকে, তার কারণ 75 মার্ক ইংলিশ থেকে ক্যারি করছে এবং ক্লার্কশিপে প্রায় 30টা মার্ক কিন্তু ওখান থেকে আসছে, সেহেতু ইংলিশটা কিন্তু লাগবে। এবং ইংলিশ গ্রামারের মধ্যে তুমি যেগুলো পাবে মানে ইংলিশ সেকশনে যে ইরোর কারেকশন যে ভুল খুঁজে বার করো, সেটা তুমি যদি টেন্স যদি ভালো করে না জানো, ভালো করে যদি না বোঝো, তাহলে কিন্তু হবে না। সেহেতু টেন্সটাকে প্রথমে ভালো করে বুঝতে হবে। টেন্স থেকেই কিন্তু তোমার ওই টাইপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয় টেন্স থেকে। ওকে, সেহেতু টেন্সটা ভালো করে বুঝতে হবে। তো আজকে আমরা কিন্তু টেন্সের প্রথম টেন্স যেটা প্রেজেন্ট টেন্সটা কিন্তু আজকে আলোচনা করব। ওকে, তো ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখো, তোমাদের এটা বলতে পারি যে টেন্স নিয়ে যে তোমাদের যে জটিলতা, যে টেন্স বুঝতে পারো না, যারা অনেকবার পড়ার পরেও বুঝতে পারো না, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুব হেল্পফুল হবে। ওকে, তো ক্লাসটা অবশ্যই মন দিয়ে করো এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু ইংলিশ এবং জিকে পোর্শনটা কিন্তু কমপ্লিট তোমাদের করাচ্ছি, ঠিক আছে? ওকে, বাট চলো আসো। এবং অলরেডি কিন্তু আমাদের একটা টেন্সের উপর একটা প্রায় 1.5 ঘন্টার মতো একটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। যারা যারা ক্লাসটা দেখতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে, সেই ক্লাসটা তোমরা করে নিতে পারো, অথবা আমি ফার্স্ট কমেন্ট বক্সেও আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? টেন্সের একটা 1.5 ঘন্টার মতো ক্লাস করা আছে। টোটাল টেন্সটা ওই মানে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আলোচনা করা আছে। ওকে, আমরা এটা নতুনভাবে কিন্তু একটা সিরিজ এক্সামকে টার্ট করে কিন্তু করাচ্ছি। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কি বলছে দেখো, টেন্স কাকে বলে যদি আমি বলি, টেন্স কাকে বলে না, কোনো কাজ সম্পাদনের সময়কে বা ক্রিয়ার কালকে, কাজটা যে হচ্ছে সেই সময়টাকে আমরা বলছি টেন্স। যদি এক কথা যদি বলি, ইহা সাধারণত 3 প্রকার হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে কি, যেটা বর্তমান কালে ঘটছে। আর ফার্স্ট মানে হচ্ছে অতীতকাল, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ধরে নাও আমি এখন তোমাদের ক্লাস করাচ্ছি, মানে এখন বর্তমানে আমি ক্লাস করাচ্ছি তোমাদের, তাই তো? তোমরা বসে ক্লাস করছো, এটা হলো কি, এটা হয়ে গেলো তোমার বর্তমান কাল। কালকে তোমরা ক্লাস করছিলে, আমি ক্লাস করাচ্ছিলাম, তোমরা কালকে মানে গতকাল যেটা হয়ে গেছে, যে কাজটা অলরেডি কমপ্লিট, ওকে, সেটা হচ্ছে তোমার অতীতকাল। ওকে, এবং কালকে আমি ক্লাস করাবো, ঠিক আছে, কালকে আমি ক্লাস তোমাদের নেব, আগামীকাল যেটা, সেটা হয়ে গেল তোমার ভবিষ্যৎ, যেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, যে কাজটা হয়নি কিন্তু হবে, ভবিষ্যতে হবে, সেটাকে আমরা বলি ভবিষ্যৎকাল। মানে যেটা বর্তমানে চলছে সেটাকে আমরা বলি বর্তমানকাল, যেটা হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে অতীতকাল, আর যেটা হবে আগাম ভবিষ্যতে সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎকাল। এটা হচ্ছে ব্যাপার। বাংলাতে এরকম ভাবেই পড়ে, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। সেটাকে ইংলিশে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আশা করি একটা জেনারেল মাইন্ডসেট তোমাদের তৈরি হয়েছে। ওকে, এবার চলো, প্রেজেন্ট টেন্সের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হচ্ছে। প্রত্যেকটা টেন্সকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়, সেরকম প্রেজেন্ট টেন্সকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি না, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম ভাবে প্রত্যেকটা টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়। যেমন তোমার পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যারা যারা টেন্স পড়েছো এর আগে, তারা আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। নেক্সট দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট টেন্স কাকে বলে এটা আমরা আগে জানবো। কি বলছে, যে কাজ বর্তমানে হয়, হচ্ছে বা হয়েছে, বা কোনো সময় ধরে বা কোনো সময় থেকে হচ্ছে, এরূপ যখন বোঝায়, তখন তাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। যে কাজ বর্তমানে হচ্ছে বা হয় বা হয়েছে বোঝায়, বা কোনো একটা সময় ধরে হচ্ছে বোঝায়, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটা হতে হবে বর্তমানে, সেই টেন্সটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। ইয়া 4 প্রকার হয়, একটু আগে বললাম। প্রথম টেন্স আমার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি বলছে, কোনো কাজ বর্তমানে সচরাচর হয়, এরূপ কোনো কাজ, অভ্যাসগত কোনো কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে ফেলি। ওকে, কি বলছে দেখো, অভ্যাসগত কোনো কাজ যেটা তুমি প্রতিদিন করো। যেমন আমি প্রতিদিন সকাল 7টায় উঠি ঘুম থেকে, এরকম বলতে পারি। আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন সকাল 7টায় টিউশন যাই। এটা হচ্ছে তোমার অভ্যাসগত কাজ, তুমি প্রতিদিন করো। আমি প্রতিদিন সকালবেলা উঠে দাঁত মাজি, এটা তোমার হচ্ছে অভ্যাসগত কাজ, যেটা তুমি প্রতিদিন পড়ো মানে করো, ঠিক আছে। আমি প্রতিদিন সকালবেলায় 8টার সময় বই পড়ি, এটা এটা তোমার অভ্যাসগত কাজ। এই ধরনের কোনো কাজ বলছে চিরন্তন সত্য, যেটা একদম চিরন্তন সত্য। যেমন হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে চিরন্তন সত্য, ঠিক আছে। এটার ইংলিশ কি হবে, দ্য আর্থ রাউন্ড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। সূর্যের চারিদিকে কিন্তু পৃথিবীটা ঘোরে। ওকে,
এটা কিন্তু মুভস হবে, ওকে, থার্ড পার্সন যেহেতু সিঙ্গুলার নাম্বার, কি হবে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ওকে। ঐতিহাসিক সত্য মানে কি, যেটা ঐতিহাসিকভাবে সত্য হয়েছে, ঠিক আছে। যেমন তোমার পানিপথের যুদ্ধ হয়েছিল কত সালে না, কত 1526 সালে, এটা চিরন্তন সত্য, এটা কখনো মিথ্যা হবে না, তাই না। বা পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে, পলাশির যুদ্ধ হয়েছিল 1857 সালে, এগুলো চিরন্তন সত্য, ঠিক আছে। বা তাজমহল নির্মাণ করেছিল কে, শাহজাহান, এইগুলো হচ্ছে ঐতিহাসিক সত্যের মধ্যে পড়ছে। নিকট ভবিষ্যৎ মানে যে কাছাকাছি ভবিষ্যতে হবে, এই ধরনের বাক্যকে তোমার প্রেজেন্ট টেন্স বলছে, ওকে। এর থেকে সহজ তুমি যদি বুঝতে চাও তাহলে এটা মনে রাখতে পারো যে বাংলা বাক্যের শেষে, মূল শব্দের শেষে ছ ল ব এর বাদে, ওকে, বাকি যে 47টা যে অক্ষর যুক্ত বাক্য হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ছ ল ব বাদে লাস্টে যেই তোমার অক্ষরগুলো আসে, যে 47টা, সেগুলো মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। যেমন কি আমি একটু বুঝিয়ে দিই উদাহরণ দিয়ে। যেমন লেখা আছে দেখো, অপশন মানে এক্সাম্পল অন, আমি কাজ করি, লাস্টে দেখো র আছে, তাই না, বাক্যের শেষে র আছে, ছলবের মধ্যে কিন্তু পড়ছে, ছলবের মধ্যে পড়ছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি ছ ল ব মানে ছ ল ব এর মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু সেটা ইনডিফিনিট হবে না। এটা কিন্তু শর্টকাট হিসেবে তোমরা খাতায় লিখে নিতে পারো। যেমন দেখো নেক্সট উদাহরণ দেখো, কি বলছে, সে কলেজে যায়, এখানে লাস্টে কি আছে, অন্তস্থ আছে, তাই না। তাহলে অন্তস্থা কি ছলব এর মধ্যে পড়ছে, না, তার মানে এটা কিন্তু ইনডিফিনিট। নেক্সট দেখো লাস্টে কি আছে, তারা বই পড়ে, লাস্টে ডায়মন্ড র আছে, তাই না, ডায়মন্ড র কিন্তু ছলবের মধ্যে পড়ছে না, তার মানে এটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। আমার নাম করিম, লাস্টে কি আছে, ম আছে। কলমটির দাম 10 টাকা, ঠিক আছে, কলমটির দাম 10 টাকা, তাহলে এটা কি আছে, লাস্টে কি আছে, ক আছে, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। নেক্সট দেখো নোটে কি লেখা আছে, শুধু মনে রাখতে হবে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর যদি হিসেবে ছ যুক্ত থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবে, এবং ল যুক্ত থাকলে পাস্ট টেন্স হবে, এবং ব যুক্ত থাকলে ফিউচার টেন্স হবে। একটা জেনারেল একটা মাইন্ডসেট যদি তুমি বুঝতে চাও, তাহলে যদি কোনো অক্ষর মানে কোনো একটা বাক্যের শেষে অতিরিক্ত অক্ষর যদি ছ থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন তারা ফুটবল খেলছে, লাস্টে কি আছে, ছ আছে, ঠিক আছে। বা প্রেজেন্ট পারফেক্টও কিন্তু হতে পারে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন তারা 3 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে। লাস্টে যদি ল থাকে তাহলে কি পাস্ট টেন্স, সে এখানে বসবাস করছিল মানে কি অতীতে চলে গেল, তাহলে ল থাকলে কি হবে, পাস্ট টেন্স। আর ব মানে আমি কালকে যাব, লাস্টে কি আছে, ব আছে, এটা হয়ে গেল ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স, ওকে। এর কিছু কিছু স্ট্রাকচার বা ফরমেশন বা নিয়ম আছে, যেগুলোকে আমরা বলি রুলস, অনেকগুলো নিয়ম আছে, ওকে। এগুলো হচ্ছে স্ট্রাকচার। আমরা যেটা জেনারেলি আমরা পড়ি বা মুখস্থ করি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা কিন্তু আমরা সাধারণত পড়ি। এছাড়াও কিন্তু এর ফর্ম আছে কিছু কিছু ফর্ম, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস এমিসার প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের পিপি ফর্ম, ওকে। এছাড়া থার্ড যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। এই স্ট্রাকচারগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা বিভিন্ন সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি, ওকে। তোমরা সাধারণত পক্ষে এই যে প্রথম যেটা আছে সেটাই মুখস্থ করবে, আর এগুলো হচ্ছে এক্সট্রা স্ট্রাকচার, ওকে, সবগুলো কিন্তু ঠিক। নেক্সট দেখো কি বলছে, নোট কি বলছে দেখো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এটা কিন্তু মাথা রাখবে যে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত হয়। যেমন দেখো আমি ইংরেজি পড়ি, তাহলে কি হবে, এটা ইংলিশ কি হবে, আই রিড ইংলিশ। সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, কেন হলো ডাজ হলো কেন, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, কি হয়েছে, ইএস যুক্ত হয়েছে, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে, ওকে। নেক্সট দেখো তারা কলেজে যায়, দে গো টু কলেজ, এখানে দেখো গোস হলো না কেন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, কিন্তু এটা থার্ড পার্সন কিন্তু এটা প্লুরাল নাম্বার, সেহেতু এখানে এস বাই এস যুক্ত হলো না, কি হলো, দে গো টু স্কুল, ওকে। 4 নাম্বার দেখো আপনি আমাদেরকে পছন্দ করেন, তাহলে ইউ লাইক আস, ওকে। ইউ মানে হচ্ছে আপনি বা তুমি, ওকে। নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল 2 দেখে নাও। এই যে সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস এমিসার প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ, মানে সেখানে নাউনও বুঝতে পারে, অ্যাডজেক্টিভও বুঝতে পারে, বা ভার্বের পিভি ফর্ম বুঝতে পারে, যে কোনো একটা, ওকে। এবার দেখো এটা থেকে আমরা উদাহরণ দেখি কি বলছে দেখো, আমি একজন ছাত্র, কি আমি একজন ছাত্র, তাহলে কি হবে, এটার যদি আমি ট্রান্সলেশন করি কি হবে, আই এম এ স্টুডেন্ট। আমরা পড়লাম সাবজেক্ট প্লাস এমিসার মধ্যে আই এর পর সবসময় এম বসে, আমরা সকলেই জানি, তাহলে আই এম এ স্টুডেন্ট, তাহলে কি আছে এখানে, স্টুডেন্টটা কি, স্টুডেন্টটা কিন্তু নাউন, ওকে। এখানে কিন্তু নাউন বসে গেল, কি নাউন, কমন নাউন, ওকে, কমন নাউন। তাহলে বুঝতে পারছি এরকম ভাবে কিন্তু তোমার বাক্য গঠন করা যায়। সে ধনী, হি ইজ রিচ, রিচটা কি, রিচটা হয়ে গেলে অ্যাডজেক্টিভ, বুঝতে পারলে। তাহলে এখানে কেন অ্যাডজেক্টিভ লেখা আছে, এরকম ভাবে কিন্তু তোমার এই যে দেখো অ্যাডজেক্টিভ লেখা আছে, এইভাবে কিন্তু তোমার বাক্য গঠন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। নেক্সট কি বলছে দেখো, তিনি একজন ইংরেজি লেখক,
হি ইজ অ্যান ইংলিশ রাইটার। নেক্সট দেখো তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন। এই যে ইনভাইটেড এটা কিন্তু ভার্বের পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন আমরা পড়ি না গো ওয়েন গান, এই গানটা হয়ে গেল ভার্বের পিপি ফর্ম। ওকে, গান। এখানে ওর জন্য কিন্তু এখানে পিপি দেখো লেখা আছে ভিপিপি। ভার্বের পিপি মানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা শর্টকাটে বলি V3 ফর্ম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট উদাহরণ দেখো, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, তাহলে কি দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস। ঠিক আছে, আমাদের স্কুলে একটি মাঠ আছে, তাহলে এরকম ভাবে বলতে হবে দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে। ঠিক আছে, আমাদের বাড়িতে একটি সাইকেল আছে, তাহলে কি হবে দেয়ার ইজ এ সাইকেল ইন আওয়ার হাউস। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট যে স্ট্রাকচার সেটা দিয়ে আমরা এইভাবে বাক্য বানাতে পারি হ্যাভ এস ইউজ করে, যে আমার একটি গাড়ি আছে, তাহলে কি হবে আই হ্যাভ এ কার। যেহেতু আই এর পর কি বসে হ্যাভ বসে, তোমরা সকলেই জানো। ঠিক আছে, হি এর পর হ্যাজ বসে। নেক্সট দেখো 2 নম্বর কি বলছে, তার একটি স্বপ্ন আছে, তাহলে কি হবে হি হ্যাজ আ ড্রিম। হি হ্যাজ আ ড্রিম। তাদের দুটি গাড়ি আছে, দে হ্যাভ টু কার্স। দে হ্যাভ টু কার্স। ওকে, নেক্সট দেখো নোট। নোট কি বলছে দেখো, উপরে বাক্যগুলিকে আলোকে 20টি সেন্টেন্স তৈরি করো। তাহলে এই যে স্ট্রাকচারগুলো ফলো করে তোমরা অবশ্যই চেষ্টা করবে কিছু সেন্টেন্স তৈরি করা, বাড়িতে প্র্যাকটিস করা, তাহলে কিন্তু তোমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে বাংলা লিখবে, মনে করবে এবং সেই বাংলাগুলো ট্রান্সলেশন করবে এরকম ভাবে। স্ট্রাকচারগুলো দেখে নাও একবার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। এই স্ট্রাকচারগুলো ফলো করে তোমরা প্রচুর কিন্তু হাজার হাজার বাক্য বানাতে পারো এবং তোমরা রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং সহজে বুঝিবার উপায় দেখো। কি বলছে, বর্তমানে কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ যখন চলছে বোঝাবে তখন এই ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বোঝায়। সহজে বুঝিবার উপায় কি বলছে, এটা অবশ্যই খাতায় লিখে নিও। বাক্যের শেষে মূল শব্দের সাথে যদি তেছি, তেছো, তেছে, তেছেন বা ছি, ছ, চেয়েছেন, ওকে, বাক্যের মূল শব্দের সাথে যদি তেছি, তেছো, তেছে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। উদাহরণ মাধ্যমে বলার চেষ্টা করে দেখো, আমি কাজটি করিতেছি বা আমি কাজটি করছি, লাস্টে কি আছে ছি বা তেছি আছে, এর জন্য এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা কিন্তু বর্তমানে কাজটা চলছে। দেখো আমি কাজটি করি, আমি কাজ করি মানে কাজটি করি, ঠিক আছে, জেনারেলি করি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখন কিন্তু কাজটা করছি। এই যে কন্টিনিউয়াস চলমানতা বা প্রবাহমানতা, কাজটা চলছে, ওয়ার্কিং টাইম, ঠিক আছে, অ্যাক্টিভনেস বোঝাবে, তখন সেটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্স। সে ইংরেজি পড়ছে বা পড়তেছে, এই যে তেছি, তেছো, তেছে বা তেছেন, এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো বোঝার কিন্তু রুলস। ওকে, তুমি কলেজ যাইতেছো, ইউ আর কি হবে, ইউ আর গোয়িং টু কলেজ। সে ইংরেজি পড়তেছে, হি কি হবে, হি এর পর কি হবে, হি বা সি হবে, হি ইজ রিডিং ওকে ইংলিশ। ওকে, আমি কাজটি করিতেছি বা করতেছি, তাহলে কি হবে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এগুলো যদি ট্রান্সলেশন করি। ওকে, নেক্সট মনে রাখতে হবে দেখো, যেইভাবে বাক্য লেখো বা লেখা হোক না কেন, তেছি, তেছে, তেছেন ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু হয় না, সেহেতু শর্টকাটে এটা কিন্তু মাথা রাখতে পারো। ওকে, এই শব্দগুলো মানে এই যে অক্ষরগুলো থাকলে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে যাবে। তার যে স্ট্রাকচারগুলো আমরা মুখস্থ করে রুলস হিসেবে সেগুলো একবার দেখে নাও। ফরমেশন রুলস কি বলছে, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। ওকে, নেক্সট 2 নাম্বার দেখো, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস বিং প্লাস নাউন প্লাস এটা প্লাস না, এটা অবলিক অথবা, ওকে, অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পিভি ফর্ম, এগুলো কিন্তু ইউজ করা যায়। যেমন কি দেখে নাও, আমি ইংরেজি পড়িতেছি, প্রথম স্ট্রাকচার কাজে লাগিয়ে এটা বানানো হয়েছে। দেখো আমি, তাহলে আইয়ের পর কি বসে অ্যাম বসে, তাহলে কি হয়ে গেল আই অ্যাম রিডিং ইংলিশ। যেহেতু এখানে বলা আছে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, সেহেতু এখানে রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটার মানে কি আমি ইংরেজি পড়িতেছি, ওকে, বা পড়ছি। সেকেন্ড রুলস, সেকেন্ড এক্সাম্পল দেখো, সে কাজটি করিতেছে বা সে কাজটি করছে, তাহলে সে মানে কি হি বা সি, তাহলে হি এর পরে কি বসে ইজ বসে, তাই না? আমরা সকলে জানি যে থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আর বসে, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু তোমার ইজ বসে, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তোমার এম বসে, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু মানে অন্যগুলো বসে। এগুলো হচ্ছে নিয়ম। ওকে, সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারা বল খেলতেছে বা তারা ফুটবল খেলতেছে বা খেলছে। দে আর প্লেইং ফুটবল, দে এর পর আর কেন বসলো, দে মানে তারা মানে থার্ড পার্সন প্লুরাল নাউন, তাই না, প্লুরাল নাম্বার, সেহেতু সেখানে কি হলো আর বসে গেল এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। নেক্সট দেখো উদাহরণ দেখো লেখা আছে, সেকেন্ড স্ট্রাকচারের উদাহরণগুলো দেখো, আমি একজন ভালো ছাত্র হচ্ছি, মানে কি আই এম বিং আ গুড স্টুডেন্ট। এই যে হচ্ছি, এই যে বলার ক্ষেত্রে তোমরা কিন্তু বিং লাগাতে পারো, বিং লাগিয়ে তোমরা মানে বাক্য রচনা করতে পারো। সে ধনী হচ্ছে, সে ব্রিলিয়ান্ট হচ্ছে, মানে সে বুদ্ধিমান হচ্ছে, হি ইজ বিং ব্রিলিয়ান্ট। ওকে, সে ধনী হচ্ছে, হি ইজ বিং রিচ, চিঠিটা লেখা হচ্ছে, দ্য লেটার ইজ বিং রিটেন।
এটা কিন্তু আমরা প্যাসিভের ক্ষেত্রে কিন্তু ইউজ করি। এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্স কিন্তু বাড়িতে তৈরি করতে পারো। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একই ব্যাপার একটু আলাদা। বর্তমান কালে কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে, মানে সেটা আর চলছে না, বর্তমান কালেই যখন সেটা সম্পন্ন হবে সেটা ভবিষ্যৎকালে যাবে না। বর্তমান কোনো কাজ সম্পন্ন হয়েছে এমন কোনো বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, এটা মাথা রাখবে। এবং এটা বোঝা নিয়ম কি, বাক্যের শেষে কি থাকবে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, ছি, ছ, ছে, ছেন, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, এগুলো থাকবে। ওকে, বা এই যে ছি, ছে, ছ, চেন, এগুলো কিন্তু থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এগুলো হচ্ছে বাংলায় বোঝার নিয়ম। ওকে, উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটাকে দেখার চেষ্টা করি। দেখো লেখা আছে আমি কাজটি করেছি, মানে অলরেডি কাজটি কমপ্লিট, আমি কাজটি করেছি বা আমি কাজটি করি আছি, অলরেডি কমপ্লিট, কাজটা কমপ্লিট হয়েছে কোথায়, বর্তমানে, তখন সেটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, দেখো লাস্টে ইয়াছি আছে। নেক্সট দেখো সে ঢাকায় গিয়েছে বা গিয়েছে, তাহলে সে ঢাকায় গিয়েছে মানে অলরেডি কাজটা কমপ্লিট, তাহলে সেটা হয়ে গেল কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি বেশ সুন্দর হয়েছেন, ওকে, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট দেখো ফরমেশন কি লেখা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। একটা কথা মাথায় রেখে দাও, কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস, TINUOUS, কন্টিনিউয়াস যে কোনো টেন্সে কন্টিনিউয়াস করাটা থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। কি বললাম, কন্টিনিউয়াস লেখা থাকলে, টেন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াস লেখা থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মাস্ট। উদাহরণ দিই, যেমন তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটার সাথে অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যেমন অজিয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নেক্সট ফিউচার কন্টিনিউয়াসের সাথে কিন্তু তোমার শ্যাল বি, উইল বি প্লাস তোমার ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, শ্যাল বি, উইল বি না, হ্যাঁ শ্যাল উইল, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা মাথায় রাখবে যে পারফেক্ট যদি বলা হয়, পারফেক্ট মানে তোমার ভার্বের কি ফর্ম হবে, ভার্বের থার্ড ফর্ম হবে বা ভার্বের পিপি ফর্ম হবে, যেটাকে আমরা বলি ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। পারফেক্ট বলে দিয়েছে যখন, পারফেক্ট কন্টিনিউয়াস বলে কিন্তু সেটা আবার ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র যদি পারফেক্ট শব্দটা যদি আমরা পাই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, তাহলে কিন্তু ভার্বের সাথে সবসময় মানে ভার্বের থার্ড ফর্ম হয়, এটা কিন্তু মাথায় রেখে দেবে। ওকে, সেকেন্ড স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পিপি, এগুলো কিন্তু ব্যবহার করে আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্টে কিন্তু আমরা বাক্য বানাতে পারি। যেমন কি দেখো, আমি কাজটি করেছি বা করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কেন ডান হলো, তার কারণ আমরা জানি যে হ্যাভ, আয়ের পর কি বসে, আয়ের পর হ্যাভ বসে। কেন বসে, আমরা সকলে জানি ফার্স্ট পার্সন। ওকে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা একটা মাথা রেখে দেবে। শুধুমাত্র সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু কি বসে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। যেমন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, হি, ওকে, সি, এগুলো কিন্তু হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সরি ভুল বললাম, আমি একটু ভুল বললাম, সরি ফর মিস্টেক। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। বাকি সব ক্ষেত্রে তোমার কি বসে, হ্যাভ বসে। সব ক্ষেত্রে মানে কি, দের পরে হ্যাভ বসবে। ওকে, কোনো নামের ক্ষেত্রে হ্যাজ বসবে, তার কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন আমার নাম শুভদীপ, যেমন কি হবে, তার শুভদীপ হ্যাজ হবে, শুভদীপ কিন্তু হ্যাভ হবে না। ওকে, এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে, এগুলো কিন্তু মাথা রাখবে। ওকে, সে ঢাকায় গিয়েছে বা সে ঢাকায় গিয়েছে, তাহলে কি হবে, হি হ্যাজ গোন টু ঢাকা। ঠিক আছে, গন হবে, তার কারণ কি গো ওয়েন গান, থার্ড ফর্ম হচ্ছে গান, সেহেতু গান হবে। ওকে, তারা বল খেলছে বা বল খেলিয়াছে, তাহলে কি হবে, দে হ্যাভ প্লেড ফুটবল, তাহলে কি হয়ে গেল, ভার্বের কি হলো, থার্ড ফর্ম হলো। ওকে, সে অনেক ধনী হয়েছে, হি হ্যাজ বিন ভেরি রিচ, হ্যাজ বিন হয়ে যাবে। ওকে, এই যে নিয়মটা দেখো, হ্যাজ বিন হয়ে যাবে। আপনি বেশ সুন্দর হয়েছেন, ইউ হ্যাভ বিন হ্যান্ডসাম, ইউ হ্যাভ বিন বিউটিফুল এনাফ, চিঠিটা লেখা হয়েছে, কি হবে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন। ওকে, নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লাস্ট আজকের। ওকে, কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনো কিন্তু বর্তমানে চলছে। ওকে, মানে সময় ধরে, এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে শুরু হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু সেই কাজটা চলতে থাকবে। ঠিক আছে, তার মানে অনবরত চলতে থাকবে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাই। যেটা অনেক আগে শুরু হয়েছিল কিন্তু এখনো তার কাজটা চলছে, সেটা সহজে বুঝবার নিয়ম কি, যাবত, ধরে, হতে, থেকে, এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা পাবো। যাবত, ঠিক আছে, ধরে, সোমবার ধরে, ঠিক আছে, 3 ঘন্টা ধরে, সোমবার থেকে, এইরকম শব্দগুলো থাকবে এবং তার সাথে কিন্তু তোমার তেচেন থাকবে। ওকে, যেহেতু সেটা কন্টিনিউয়াস বোঝাবে। উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমি 2 দিন ধরে বা 2 দিন যাবত কিন্তু কাজটি করিতেছি, তাহলে 2 দিন ধরে যখন একটা সময় যখন উল্লেখ করে দেবে, মানে তখন কিন্তু সেটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস। নির্দিষ্ট সময় বলা থাকবে, এখানে সময় বলা থাকতেই হবে। ওকে, কোনো একটা সময় বলা থাকবে, তাহলে কি হবে, এই যে লাস্টে দেখো ধরে এবং তেচি আছে, সেহেতু আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তারা কিছুদিন ধরে বা কিছুদিন যাবত ইংরেজি পড়িতেছে, এরকম একটা সময় উল্লেখ করে দিচ্ছে, মানে এটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে একটা সময় উল্লেখ করে দিচ্ছে, এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা 2004 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি, কত সাল থেকে একটা সময় বলে দিচ্ছে, সময় বলে দিলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এর স্ট্রাকচারটা দেখে না, ফরমেশন হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন। আমরা পারফেক্টের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভ হ্যাজ বললাম, কিন্তু আমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াস পড়বো তখন কিন্তু এখানে বিন কিন্তু লাগবে এবং ভার্বের শেষে কিন্তু আইএনজি হবে। তার কারণে এখানে আমি বলেই দিলাম যে যখনই কোনো টেন্সে কন্টিনিউয়াস কথাটা থাকবে, কন্টিনিউয়াস, তখন কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি কিন্তু যুক্ত কিন্তু হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো, এবং লাস্টে কিন্তু অবজেক্ট থাকবে, দেখো। এবং তোমাদের বলে দিই, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, এবং অবজেক্ট মানে কি, সেটা হচ্ছে তোমার কি বলা হয়, সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে। আর প্রেডিকেট মানে কিন্তু বিধেয়। ওকে, মানে যেটা করছে, যে কাজটা করছে সেটাই তোমার অবজেক্ট, আর যে করছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। ওকে, কি বলছে দেখো, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, 2 দিন ধরে, তাহলে কি হবে, আয়ের পর কি বসে, আয়ের পর হ্যাভ বসে, বলেই দিলাম। তাহলে হবে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, ফর 2 days। ওকে, ফর 2 days, যখন একটা নির্দিষ্ট সময় বলে দেবে, দেখো যাবত ধরে এখানে লেখা আছে, দেখো যাবত ধরে অর্থে কিন্তু ফর বোঝাবে, এবং হতে থেকে বোঝালে সিন্স বোঝাবে। যাবত ধরে এই দুটো শব্দ যদি পাও তাহলে তখন সেখানে ফর হবে, তার কারণে এগুলো তোমার প্রিপোজিশন সকলে যেন হতে থেকে বোঝালে সিন্স বোঝাবে, এটা মুখস্থ করে না, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তারা কিছুদিন যাবত ইংরেজি পড়তেছে, দেখো যাবত আছে, যাবত মানে ফর হয়ে যাবে, তাহলে কি হবে, দে হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। ওকে, নেক্সট থার্ড রুলস দেখো, থার্ড এক্সাম্পল দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। দেখো এখানে থেকে বোঝাচ্ছে, থেকে বললে কি হবে, সিন্স হয়ে যাবে। ওকে, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট আছে সেহেতু এখানে হ্যাজ হলো, তার কারণ আমরা সকলে জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি হয়, হ্যাজ হয়, প্লুরাল নাম্বার ক্ষেত্রে কিন্তু হ্যাভ হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট 4 নাম্বার এক্সাম্পল দেখো, আমরা বিকাল 4টা হইতে বল খেলিতেছি, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock। কেন সিন্স হলো, কি বলেছে, বিকাল হইতে, ঠিক আছে, হইতে থেকে, সেহেতু হবে এখানে কি হলো, সিন্স বসে গেল। ওকে, তাহলে উই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স 4 o'clock, 4টে থেকে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের এতটুকুই ছিল, প্রেজেন্ট টেন্সটা আমরা কমপ্লিট করলাম, ক্লাসটা অনেকটা মোটামুটি হয়ে গেল, সেহেতু আমরা আর বড় করছি না, ঠিক আছে। এরকমভাবে তোমরা যদি ইংলিশটাকে ভালো করে বুঝতে চাও, পড়তে চাও, তারা কিন্তু আমাদের ইংলিশ বেসিক টু অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স জয়েন করতে পারো, 0 to Pro, যেখানে তোমার ওয়েস্ট বেঙ্গল সমস্ত এক্সামের যতগুলো এক্সাম হয়, সেই এক্সামের যে ইংলিশ পোর্শনটাকে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমার কমপ্লিট করানো হয়। ব্যাচের প্রাইস খুবই কম রয়েছে, ঠিক আছে। ব্যাচের প্রাইস বেশি আছে, কিন্তু আমরা অফারে কিন্তু খুবই কমে দিচ্ছি, মাত্র তোমার 199 টাকা তোমরা কিন্তু ফুল কোর্সটা কিন্তু পাচ্ছ, এবং এই কোর্সটার ভ্যালিডিটি থাকছে 1.5 বছর, ঠিক আছে। এখানে তোমার গ্রামার ধরে ধরে শেখানো হবে, তোমার ভোকাস পোর্শনটা ধরে ধরে করানো হবে, ঠিক আছে। তার সাথে নোটস পাবে, তোমাদের 10,000 প্লাস তোমার বিগত বছরের সালের প্রশ্ন পাবে বিভিন্ন এক্সামের, এবং উইথ সলিউশন, ঠিক আছে, অ্যান্সার উইথ সলিউশন, অ্যান্সার করা থাকবে, ঠিক আছে। তোমার ইংলিশ গ্রামারের বই পাবে 2টো, ঠিক আছে, ভোকাবসের বই পাবে। ওকে, এবং ডেসক্রিপটিভ ইংলিশের জন্য কিন্তু প্রায় 20টা রেকর্ডেড ফর্মে কিন্তু ক্লাস পাবে। যারা এই কোর্সটা করতে চাও, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং যারা চাইছো যে এসএসসি এমটিএস এর জন্য আমাদের ব্যাচ কোর্স নিতে, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে নিতে পারো। ওকে, কল বা অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, খুবই কম প্রাইস রয়েছে। এটা সাজেশন ব্যাচ চলছে এসএসসি এমটিএস এর জন্য মাত্র 199 টাকা, এবং ক্লার্কশিপের জন্য কিন্তু সেমলি চলছে, সেটা কিন্তু 199 টাকা। যারা চাও জয়েন করতে পারো। ওকে, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমাদের কোন টপিক থেকে ক্লাস দরকার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।